তাপসী বসে আছে রাজশাহী রেল স্টেশনে। ঘড়িতে এখন 11:19। ট্রেন এসে থেমেছে প্রায় 1 ঘন্টা আগে। সেই সকাল থেকেই ওর বাবার ফোনে ফোন করে যাচ্ছে, কিন্তু ফরিদ সাহেব ফোন ধরছেন না। হয়তো ব্যস্ত আছেন, তাই বলে কি একটা বারো ফোনের দিকে নজর দেননি। তাপসীকে স্টেশন অবধি এগিয়ে দিতে এসেছিল রোদ। ফেরার আগে তাপসীর ফোন নাম্বার নিতে ভুলেনি সে। তাপসীকে বারবার করে বলে দিয়েছে দরকারে অদরকারে ফোন দেয় যেন। বাড়ি পৌঁছে ফোন দেওয়ার কথাও অনেকবার স্মরণ করিয়ে দিয়েছে। বলতে গেলে রোদ ব্যতীত ওদের কারো কাছেই তাপসীর নাম্বার নেই। নাম্বার দেওয়ার সুযোগই হয়নি। আসার সময় তনয়া বেগম ও দিশার মুখ ভার দেখেছিল তাপসী। ওরা খুব দুঃখ পেয়েছে তাপসীর আকস্মিক চলে আসার সিদ্ধান্তে। সবথেকে হাসি খুশি ছিল অথই। খুশি হবেই না কেন, তাপসী নামক আপদ যে বিদায় হচ্ছে। শেষ বিদায় বর্ষণের দেখা পায়নি। তাপসী মনে মনে জানত বর্ষণ ওকে বিদায় জানাতে আসবে না। স্বাভাবিকই না আসা, বরং বর্ষণ আসালেই সেটা অস্বাভাবিক দেখাত। একটু পর ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন ছাড়বে। প্ল্যাটফর্মে তাই অনেক মানুষের ভিড়। এই ভিড়ের কারণে তাপসী নির্ভয়ে বসে আছে। তবে যখন স্টেশন ফাঁকা হবে তখন কি করবে তাপসী? শুনেছে রাতের বেলা এইদিকে জুয়ার আসর বসে। রাতের আধারে মদ্যপায়ীরা মদ্যপান করে। ফ্ল্যাটের ঠিকানা তাপসী জানে। একটা অটো নিলেই চলে যেতে পারবে। তবে ওর বাবার ফোন ধরার ভরসায় বসে আছে। একটু পর স্টেশন খালি হয়ে যাবে। ভয় তাপসীর বুক কাঁপছে। হ্যান্ডব্যাগটা তাপসী ভালোমতো পেঁচিয়ে নিল ডান হাতে, ট্রলি ব্যাগের হ্যান্ডেলটা বামহাত দিয়ে চেপে ধরল, তারপর দ্রুত পায়ে স্টেশনের বাইরে হেঁটে আসল। তাপসী চিন্তায় পড়েছে। ওর অটো নেওয়া উচিত নাকি রিকশা? অটো নিলে আতঙ্ক বেশি। এই দিকে অনেক অটো সম্পর্কিত ঘটনা শুনতে পাওয়া যায়। ভোরের দিকে অথবা রাতের বেলা মেয়েদের একা অটোতে ওঠা সুরক্ষিত নয়। তাপসী রিকশাই নিল। ব্যাটারি চালিত রিকশা, স্পিড অটোর সমান। গন্তব্য এখন উপশহর, নিউ মার্কেট ৩ নং সেক্টর। রিকশা থেমেছে অদ্বিতীয়া কাল্পনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ঠিক সামনে। তাপসী ভাড়া মিটিয়ে ব্যাগটা হাতে নিল। ট্রলি নামিয়ে এগিয়ে এলো বিল্ডিংয়ের সামনে। তবে গেটেই দারোয়ান আটকে দিল। প্রথমেই জানতে চাইল তাপসী কার কাছে এসেছে। সব শুনে কাকে যেন ফোন করল। তারপর তাপসীকে উপরে উঠতে দেওয়া হল। B3 কাঠের দরজার উপর সুন্দর একটি নেম প্লেট ঝুলছে। তাতে লিখা ফরিদ আহমেদ ও শুভ্রা খন্দকার। নিচে লিখা সুইট হোম। তাপসীর ঠোঁটের কোনায় ঈষৎ হাসির রেখা ফুটে উঠেছে। 3 বছর আগে তাপসীর মা তনিমা বেগম তনয়া বেগমের থেকে জমি না নিয়ে জমির দরে প্রায় 20 লক্ষ টাকা নিয়েছিল। সেই টাকার পুরোটাই এই ফ্ল্যাট কিনতে লেগে গেছে। শুধু এতেই হয়নি, ফরিদ সাহেব নিজের বিগত সারা জীবনের সঞ্চয় এই ফ্ল্যাটের পিছনে ঢেলেছেন। তখন তনিমা বেগমের সেলাইয়ের টাকায় চলত গোটা সংসার। তাপসীর পিছনে কখনোই সেভাবে খরচ করতে হয়নি উনাদের। 5ম শ্রেণীর প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় তাপসী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। এমনকি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও একই ফলাফল অব্যাহত ছিল। ফলে 10ম শ্রেণী অবধি তাপসী স্কুলে বিনা বেতনে অধ্যয়নরত ছিল। ভালো ছাত্রী হওয়ায় ওকে টিউশনির কারি টাকাও দিতে হয়নি শিক্ষকদের। ওর মা শুধু একটু সুন্দর মতো বাঁচতে চেয়েছিল। অথচ সসম্পূর্ণ দরজায় চোখ বুলিয়েও মায়ের নামের কোনো অংশ তাপসীর চোখে পড়ল না। কলিং বেল টিপার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হল তাপসীর। দরজা খুলল এক 21-22 বছরের যুবক। আর ইউ তাপসী? জি।
ওহ কাম ইন। ফরিদ সাহেব সোফার বসে আছেন। পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা। এক পায়ের উপর আরেক পা তুলে ৪৪ ইঞ্চি এলইডি টিভিতে খবর দেখছেন। পাশে বসে স্লিভলেস নাইটি পরহিতা শুভ্রা খন্দকার আয়েশ করে চা পান করছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চা না খেলে তার আবার শান্তি লাগে না। ঘুম হয় না ঠিক মতো। সবার বিপরীত অভ্যাসগুলোই সে রপ্ত করেছে। স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়ার মতো আমি নই, এই একটি কথা তাপসী উনার মুখে অনেকবার শুনেছে। মম ডেড ইজ শি দ্যাট গার্ল? তাপসীকে দেখে শুভ্রা চেঁচিয়ে উঠল। ও মাই গড তাপসী, তুমি আসবে আগে কেন বলনি? গাড়ি পাঠিয়ে দিতাম। বাবাকে ফোন দিয়েছি কয়েকবার, ফোন ব্যস্ত দেখাচ্ছে। এবার ফরিদ সাহেব মুখ খুললেন। সকাল থেকে ব্যস্ত ছিলাম। নীলাভ্র বার্থডে পার্টির প্ল্যানারের সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু তুমি গতকাল ফোন করে বললেই পারতে আজ আসবে। আমি নিয়ে আসতাম। না ঠিক আছে। নীলাভ্র? ওহ, মিট নীলাভ্র। তোমার বড় ভাইয়া হয়। তাপসী সেই ২১-২২ বছরের যুবকটাকে এবার ভালোমতো লক্ষ্য করল। শুভ্রা খন্দকারের সাথে চেহারায় মিল আছে। বাহ, এত দারুণ বিষয়ে। বউয়ের সাথে এত বড় একটা ছেলে ফ্রি। তাপসী অবনত মাথায় দাঁড়িয়ে শব্দহীন হাসি হাসল। ভালোই ফাঁসা ফেসেছে ওর বাবা। হাই তাপসী। নীলাভ্র তাপসীর সাথে করমর্দনের জন্য নিজের হাত এগিয়ে দিয়েছে। তবে তাপসী করমর্দন না করে সালাম দিয়েছে বিপরীতে। ফরিদ সাহেবের মাথা কাটা যাচ্ছে মেয়ের এমন অস্বাভাবিক ব্যবহারে। এই মেয়ে মায়ের মতো জনমকার ক্ষেত থেকে গেল। শুভ্রাকে বলে এর গ্রুমিংয়ের ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়ালি নীলাভ্র, তাপসী খুব শাই একটা মেয়ে। ওহ ইটস ওকে ড্যাড। ফরিদ সাহেব তাপসীর ট্রলি হাতে নিয়ে তাপসীকে বলল উনাকে অনুসরণ করতে। রুমটা বেশি বড় না, মাঝারি সাইজের। তবে বারান্দা আছে। ঘর ভর্তি আসবাবপত্র। ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ারড্রব, মিডিয়াম সাইজের টেবিল, একটা ডাবল বেড। বুঝাই যাচ্ছে শুভ্রা নিজের মনের মতো করে ঘরটা সাজিয়েছে। তাপসী এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তনিমা বেগম কখনো ঘরে এত জিনিসপত্র রাখতে চাননি। ফোনের রিংটোনের শব্দে তাপসীর ধ্যান ভাঙল। রৌদ ফোন দিয়েছে। হয়তো তাপসী ঠিকমতো আসতে পেরেছে কিনা জানতে চাইবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ট্রেন কি লেট করছে তাপসী? পৌঁছাওনি এখনো? দুঃখিত ভাইয়া, ভুলে গেছিলাম ফোন দিতে। ইটস ওকে। ভালোমতো পৌঁছাতে পেরেছ তো? জি। আচ্ছা রেস্ট নাও তাইলে। তাপসী। জি ভাইয়া বলুন। তুমি সুখী হবে দেখো। রাখি ভাইয়া, ভালো থাকবেন। সুখ ইংরেজিতে বললে হ্যাপিনেস অভিশপ্ত শব্দ। সকলের ক্ষেত্রে না হলেও অন্তত তাপসীর জন্য অভিশপ্ত। প্রতিবার সুখের কাছাকাছি এসেও হাত ফসকে বের হয়ে গেছে এই সুখ নামক পাখিটি। ভেবেছিল মা বাবার সাথে উঠবে কষ্টের টাকায় গড়া এই সুন্দর ফ্ল্যাটটিতে। খুব সুখে থাকবে তিনজন। সুখ এসেও এলো না। বর্ষণকে অজান্তে আঁকড়ে ধরতে চেয়েছিল। ভালোবেসেছিল মন উজাড় করে। ভেবেছিল এই মানুষটি পাশে থাকলে ও খুব সুখী হবে। ভালোবেসেও সুখ পেল না। তাপসী তুমি কি কিছু খাবে? খাবার গরম দিব? তাপসী গোসল করে বের হয়েছে সবেমাত্র। গা, হাত পায়ে ধুলাবালি লেগেছিল। ঘরের দরজায় দাঁড়ান শুভ্রার কথায় ও ফিরে তাকায়। না রাতে আর কিছু খাবো না। শুভ্রা তাপসীকে দেখছে।
মেয়েটা রূপবতী বললে খুব কম হবে। দেখতে মায়ের মতো হয়েছে, নাকটা শুধু বাবার মতো। এই মেয়েটাকে দেখলে শুভ্রার রাগ হয়, অন্তর জ্বলে যায়। প্রথম যেদিন ফরিদ শুভ্রাকে বাসায় নিয়ে আসে সেদিন শুভ্রা অনেক আত্মবিশ্বাসী ছিল নিজের রূপ নিয়ে। ওর মনে হয়েছিল ফরিদ যেহেতু ওর দিকে ঝুঁকছে তার মানে ফরিদের বউ দেখতে খুব অসুন্দর হবে। কিন্তু বাসায় এসে শুভ্রার আত্মবিশ্বাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তনিমাকে দেখে ওর হৃৎপিণ্ডে অসহ্য জ্বলনের সৃষ্টি হয়। সেই জ্বলনে ঘি ঢালতে বোধহয় তাপসীর আগমন। তনিমার মৃত্যুর পরও শুভ্রার চিত্তে এক অদৃশ্য ব্যথা ছিল। ও শান্তি পাচ্ছিল না তনিমার এই মেয়েটাকে নিয়ে। শুভ্রা অনেকবার মেনে নিতে চেষ্টা করেছে, তবে পারেনি। তাপসী যদি লমায়ের চেহারা না পেত তাহলে শুভ্রার কখনো এত কষ্ট হতো না। আজও মনে পড়ে ফরিদের সাথে দেখা হওয়ার দিনটা। শুভ্রার বাবা আমজাদ খন্দকার তখন রাজশাহীর বড় ইন্স্যুরেন্স কোম্পানির একটি চালাচ্ছিল। ফরিদ সেখানে ইন্টারভিউ দিতে আসে। বাবার সাথে সাথে শুভ্রাও অফিসে যেত। ঘটনাক্রমে ফরিদের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পড়ে শুভ্রা সহ আরও ৩ জন বোর্ড মেম্বারের উপর। সেই প্রথম ফরিদকে দেখা। ফর্সা, সুন্দর, আত্মপ্রত্যয়ী, বলিষ্ঠ চেহারার একজন মানুষ ফরিদ আহমেদ, যে তার প্রথম ইমপ্রেশনে শুভ্রার হৃদয় ঝাঁকিয়ে দিয়েছিল। শুভ্রা মন থেকে চাইছিল ফরিদের চাকরিটা যেন হয়। যেদিন ফরিদের জয়েনের ডেট ছিল তার আগের দিন অবধি শুভ্রা রাতে ঘুমাতে পারেনি ফরিদকে কল্পনা করে। এই একটা মানুষকে পাওয়ার জন্য শুভ্রা কি না করেছে। নির্লজ্জতার পরিচয় দিয়ে বারবার ভালোবাসার দাবি নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। তনিমা নামটা শুভ্রা মনে প্রাণে ঘৃণা করে। এই একটি নাম ওকে ওর ফরিদের কাছে আসতে দিচ্ছিল না। তবে এখন কই তনিমা? শুভ্রা ফরিদ এখন এক হয়ে গেছে। কেউ নেই ওদের চলার পথের কাটা হয়ে। কিন্তু তাপসীকে নিয়ে শুভ্রার চিন্তা হয়। ওর এই মুখ ফরিদকে বারবার তনিমার কথা মনে করিয়ে দিবে। শুভ্রা তো তনিমা নামটাই ফরিদের জীবন থেকে মুছে ফেলতে চায়। আপনি কি আর কিছু বলবেন? তাপসীর কথায় শুভ্রা নিজের গভীর চিন্তার জগৎ থেকে বের হয়ে আসে। মুখে মেকি হাসি টেনে গুড নাইট জানায়। উত্তরে তাপসী শুধু হাসে। শুভ্রা আন্টি, কিছু বলবে? খারাপ লাগে না? মানে, এই যে অন্যের সংসার নিজের করে নিয়েছেন। তাপসী, চিল্লাচ্ছেন কেন আন্টি? আমি আপনাকে সত্যি খুব পছন্দ করতাম। শুভ্রা স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু জায়েজ তাপসী। আগে পছন্দ করতে, এখন করো না? মাকে কেন মারলেন আন্টি? আমি তোমার মাকে মারিনি তাপসী। উনি স্বেচ্ছায় আত্মত্যাগ করেছেন। তাপসী শুভ্রার কথার পিঠে কোনো জবাব দেয় না, শুধু হাসে। রহস্যময়ী হাসি। শুভ্রার ভয় হচ্ছে, সব পেয়েও আবার হারিয়ে ফেলবে না তো? তাপসীর হাসি শুভ্রাকে আরো ভীত করে তুলছে। কেন এমন করে হাসছে তাপসী? ঘুমিয়ে পড়ো তাপসী। গুড নাইট। শুভ্রা যাওয়ার পর তাপসী একটি ফাইল খুলে বসেছে। নীল রঙের ফাইল। তনিমা বেগমের মৃত্যুর কয়েকদিন পর ঘর গুছাতে যেয়ে তাপসী সেলাই মেশিনের নিচে টেপ দিয়ে আটকানো এই নীলটি দেখতে পায়। পড়ার পর বুঝতে পারে মায়ের মৃত্যুর আসল কারণ। ফাইলের ভিতর একজন মানুষের জীবনবৃত্তান্ত আর কিছু ছবি। শুভ্রা খন্দকার এবং ফরিদ আহমেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। শুভ্রা খন্দকার। শুভ্রা খন্দকার একজন সিঙ্গেল মাদার। স্বামীর সাথে ডিভোর্স হয় বিয়ের 6 বছর পর। পেশায় একজন চাকরিজীবী। বাবা মার একমাত্র মেয়ে। বর্তমানে বাবার বাসায় আছেন।
20 বছরের এক পুত্র সন্তানের জননী। 16 বছর বয়সে বাসা থেকে পালিয়ে বিয়ে করেন। তবে স্বামী নেশাখোর। 6 বছর না যেতেই শুভ্রা নিজের 2 বছরের পুত্র সন্তান নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। সুন্দরী, শিক্ষিতা, রুচিশীল চালচলনের জন্য অনেক পুরুষের থেকে বিয়ে প্রস্তাব পেয়েছেন। তবে রাজি হননি একটিতেও। ফরিদ আহমেদ নামক এক অফিসের এমপ্লয়ির সাথে উনি 6 মাস ধরে লিভ টুগেদারে রয়েছেন। একমাত্র ছেলের অবস্থান এখন ইতালিতে। সেখানে থেকেই সে পড়াশোনা করছে। তাপসী লেখাগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নিল। 1 বছর আগের তারিখ দেওয়া। তাপসীদের সুখের সংসারে অশান্তির কারণ, তনিমা বেগমের মানসিক অবস্থা বিপন্ন, এমনকি মৃত্যুর কারণ সব প্রশ্নের উত্তর রয়েছে এই ফাইলটিতে। হয়তো ফাইলটি মায়ের মৃত্যুর জন্য দায়ী। কেউ হয়তো মায়ের ভালো চিন্তা করে সব তথ্য দিতে যেয়ে মায়ের খারাপ করে ফেলেছে। তাপসীর খুব জানার ইচ্ছা ফাইলটা মাকে কে দিয়েছে। শুভ্রা মানুষটিকে তাপসী কখনো ক্ষমা করবে না। কখনো না। বর্ষণ একটু এগেই বাসায় ফিরেছে। অনেক রাত হয়ে গেছে আজ। তনয়া বেগম খাবার নিয়ে বসেছিলেন। তবে বর্ষণ খাবে না বলেছে। তনয়া বেগম বাধ্য হয়ে খাবার গরম করে শুতে যান। আজ বর্ষণের মেজাজ সকাল থেকেই খারাপ। তাপসীর সাথে যাতে আর দেখা না হয় সেজন্য খুব ভোরে বাসা থেকে বের হয়েছিল সে। তবে সারাদিন মন ছিল বিচলিত। মৎস্য ভবন থেকে একটু এগিয়ে এশিয়ান টাচ, কাল্পনিক নামক বিল্ডিংয়ের 2 তলা ও রেস্টুরেন্টের জন্য ভাড়া নিয়েছে। আজকে ডেকোরেশনের কাজ চলছিল। ডেকোরেশনের জন্য যাদের ডাকা হয়েছিল তাদের উপর বর্ষণ অযথাই রাগ দেখায়। নিজেই পূর্ব কর্নারের জন্য কুয়েলড ওয়াল আর্ট এর গার্ল ব্লোয়িং বাটারফ্লাই ওয়াল আর্ট করতে বলেছিল। কিন্তু পরবর্তীতে ভুলে গেছিল। লোকগুলোকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। কিন্তু যখন নিজের ভুল বুঝতে পারে ক্ষমাও চেয়ে আসে। তবে ভুল তো ভুলই। নিজ ঘরে প্রবেশ করে বর্ষণ চমকে যায়। ঘরের মাঝ বরাবর ঝুলছে তাপসীকে কিনে দেওয়া সেই একজোড়া হোয়াইট র্যাপড বেলুন ল্যাম্প। তাপসী এটা নিয়ে যায় নিশাতে। বেলুনের লাইটের তারে ঝুলছে লাল ফিতা দিয়ে বাঁধা একটা কাগজ। বর্ষণ ফিতা খুলে কাগজ হাতে নেয়। চিঠি। তাপসী ওকে চিঠি লিখেছে। বর্ষণ দ্রুত বিছানায় বসে পড়ে। চোখ একবার বন্ধ করে পড়তে শুরু করে প্রেয়সীর হাতে লিখা চিঠি। বর্ষণ, কি বলে আপনাকে সম্বোধন করব তা বুঝতে পারছিলাম না। তাই নাম ধরেই লিখা শুরু করলাম। পরীক্ষার খাতায় আগে অনেক চিঠি লিখেছি। তবে আপনার কাছে লিখতে যেয়ে মনের মাঝে এক ভিন্ন অনুভূতির স্বাদ পাচ্ছি। বর্ষণ, এই কাগজের ভাঁজ যখন আপনি খুলবেন তখন আমি আপনার থেকে অনেক দূরে অবস্থান করব। বরেন্দ্র অঞ্চলে যেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আচ্ছা, আমাদের কি বিচ্ছেদ হয়েছে? আমি না বুঝতে পারছি না। প্রেমের, বিয়ের সম্পর্কে বিচ্ছেদ হয়। আমাদের মাঝে কি এমন কোনো সম্পর্ক গড়ে উঠেছিল? হয়তো উত্তর হবে হ্যাঁ অথবা না। আমার চলে আসায় একটু হলেও হাফ ছেড়েছেন তাই না? পালিয়ে বেড়াতে চেয়েছিলেন সব সময় আমার থেকে। পালিয়ে বাঁচতে চেয়েছিলেন নিজের অনুভূতি থেকে। এখন আমিও পালিয়ে বেড়াচ্ছি আপনার থেকে। আমি তো ঠিক আপনার মতো করেই আপনাকে ভালোবেসেছি। আমার ভালোবাসায় কখনো কোনো ক্রূর চিন্তা ছিল না। আচ্ছা, ভালোবাসা বড় না দায়িত্ব বড়? আমি জানি আপনি হলে বলতেন দায়িত্ব বড়। এই যে অথই আপুকে বিয়ের প্রধান কারণই তো আপনার দায়িত্ব। জানেন সন্ধ্যায় আকাশে অসংখ্য তারা জ্বলতে দেখা যায়। তবে সবচেয়ে উজ্জ্বল দেখায় সন্ধ্যাতারাকে। আপনি হলেন সেই সন্ধ্যাতারা। আমার মতো একজন সাধারণ মেয়ের কখনোই আপনাকে পাবার স্বপ্ন দেখা উচিত নয়। তবে ভুলক্রমে সেই স্বপ্ন আমি দেখে ফেলেছি।
মাফ করবেন, অনেক বেশি কষ্ট দিয়ে এলাম তাই না? আপনি হয়তো ভাবছেন এই মেয়েটা আবার চিঠি লিখছে কেন? আসলে আপনাকে আমি সকাল থেকে দেখতে পাইনি। কিছু কথা ছিল, বলা হয়নি। বর্ষণ, আমি জানি আপনার জ্ঞানের নিকট আমার জ্ঞান অতিশয় ক্ষুদ্র। তবে সেই ক্ষুদ্র জ্ঞান থেকেই বলছি, নিজেকে কখনো অন্যায়কারী মনে করবেন না। আপনি কখনোই অন্যায় করেননি। অন্যায় তো আমি করেছি। বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছি, কিন্তু সেই চাঁদের আলো যে আমার সহ্য ক্ষমতার অনেক উপরে তা বুঝতে দেরি করে ফেলেছি। আমি জানি সম্পর্কের সঠিক অবস্থান পরিমাপ করতে আপনি খুব ভালো মতোই জানেন। অথই আপু যে ভবিষ্যৎ জীবনে খুব সুখী হবে তা বলতে দ্বিধা নেই। একটা কথা জানতে খুব ইচ্ছা করছে, জীবনে কখনো চলার পথের কোনো এক প্রান্তে তাপসী নামক এই মেয়েটিকে কি কখনো মনে পড়বে আপনার? আমি আবার আবেগপ্রবণ হয়ে উঠছি। ক্ষমা করবেন, শেষ বিদায় আপনাকে দেখতে পাইনি। খারাপ লাগছিল, তবে আমি মানিয়ে নিতে শিখে গেছি। আমাকে নিয়ে ভাববেন না। ভালোবাসা আমাকে দুর্বল করবে না। আমার জন্য আপনার এই সামান্য ভালোবাসাই আমার এগিয়ে চলার পথের শক্তি। ইতি তাপসী। পুনশ্চ দুঃখের সাথে বলছি, আপনার কিনে দেওয়া এই ল্যাম্প আমি সাথে নিতে পারলাম না। আপনার সাথে কাটানো স্মৃতিই আমার কাছে মহামূল্যবান এবং সেই সাথে মহাবেদনার। এই ল্যাম্প নামক জড়বস্তু আমাকে আপনার কথা বারবার স্মরণ করিয়ে দিবে। বেদনার ঘা আর খোঁচাতে চাই না। বর্ষণের চোখ ভিজে এসেছে। 2-3 ফোঁটা অশ্রু সাদা কাগজে তাপসীর লিখার উপর পড়েছে। চিঠির শেষ লাইন পড়ে বর্ষণের মুখে দিয়ে শুধু একটি শব্দ উচ্চারিত হল, তাপসী। চিঠিটা সুন্দর করে ভাঁজ করে মানিব্যাগে রাখল বর্ষণ। তারপর বিছানার উপর সোজা হয়ে শুয়ে পড়ল, নয়ন নিবন্ধ সিলিংয়ে ঘুরতে থাকা ফ্যানের উপর। ভালোবাসতে এলি, কি গুণ আছে তোর? কষ্ট সইতে পারিস? অবহেলা, অযত্ন, অথবা নামহীন শোক? যদি কিছু নেই, তবে চোখের জলেই অভিষেক হোক। রুদ্র গোস্বামী। তাপসী, বড্ড দেরি করে ফেললে। বড্ড দেরি। কোথায় যাচ্ছ তাপসী? বাইরে। এখন তুমি বাইরে যাবা না কেন? এখন কি বাইরে যাওয়ার জন্য আপনার পারমিশন লাগবে? যদি বলি হ্যাঁ, আমি যদি পারমিশন না নেই? কেন আমাকে রাগাতে চাচ্ছ? যাই হোক, তুমি একটু পর আমার সাথে বের হবে। কেন? তোমার না জানলেও চলবে। তাপসীর রাগ লাগছে শুভ্রার উপর। এই মহিলা পেয়েছি কি? কে হয় উনি তাপসীকে আটকানোর? তাপসীকে কি এখন উনার ইচ্ছামতো চলতে হবে? গাড়ি এসে থেমেছে মোমোর প্লাজার সামনে। রাজশাহীর একমাত্র শীতাতপনিয়ন্ত্রিত সুবিশাল শপিং মল। কয়েক বছর আগেও রাজশাহীর মানুষ কেনাকাটার মার্কেট বলতে বুঝত সাহেব বাজার অথবা বড় নিউ মার্কেট। আর এখন মানুষ আধুনিক হয়েছে। শুভ্রা আজ মনে মনে হয়তো পরিকল্পনা করে এসেছে তাপসীকে সে নিজের মতো অত্যাধুনিক বানাবে। তাই তো বেছে বেছে সব স্লিভলেস শর্ট গাউন দেখছে। তাপসী, এটা তোমায় মানাবে। আমি এই ছোট জামা পরি না। ও ডার্লিং, প্লিজ চেঞ্জ ইয়োর ডাউন মার্কেট হ্যাবিট। এইটা খুব সুন্দর। ককটেল ড্রেস। বললাম তো হাঁটুর উপর কোনো জামা আমি পায়জামা ছাড়া পরি না। উফ, কাম ডাউন শুভ্রা। শুভ্রা কিছুক্ষণ ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট করল। তারপর তাপসীর সামনে একটা ব্ল্যাক কালারের ব্যাকলেস লং গাউন তুলে ধরল। হাউ ইজ ইট? আই থিঙ্ক দিস ইজ রক। যাও ট্রায়াল দিয়ে এসো। আমি এটা পরব না। পিঠ খোলা। তো? শুভ্রা তাপসীর হাত চেপে ধরে আছে। তাপসীর ব্যথা লাগছে।
তাপসীর মনে হচ্ছে রাজশাহীতে পা দিয়ে ও বিরাট কোনো ভুল করে ফেলেছে। আচ্ছা, কোথাও কি চলে যেতে পারত না? দূর অজানা কোনো জায়গায়? আয়নার সামনে দাঁড়ানো মানুষটিকে তাপসী চিনতে পারছে না। বিউটি পার্লারে এনে শুভ্রা ওকে একটা গিনিপিগ বানিয়ে দিয়েছে। চুলে লেয়ার কাট দিয়ে ব্রাউন কালার করা হয়েছে, মাঝে জায়গায় জায়গায় হাইলাইট করা, জোড়া ভ্রুকে প্লাগ করে সুন্দর করার প্রয়াস। তবে তাপসীর কাছে এই নতুনত্বগুলো বিচ্ছিরি লাগছে। এটা তাপসী নয়। তাপসীর চেহারায় তনিমা বেগমের রূপ ফুটে ওঠে। আয়নার প্রতিবিম্বে তাপসী তনিমা বেগমকে দেখতে পাচ্ছে না। ওর চোখ দিয়ে পানি ঝরছে। এই সাজ ও চায় না। আগের তাপসীকে ফেরত পেতে চায়। শুভ্রা তাপসীকে আপাদমস্তক একবার দেখে নিল। আহ, কলিজায় শান্তি লাগছে। তাপসীকে দেখতে আগের চেয়ে সুন্দর লাগছে। তবে তনিমা ভাব এই মেয়ের মুখে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তাপসী শুভ্রার সৃষ্টি। শুভ্রা যা বলবে এখন থেকে তাপসীও তাই করবে। ফরিদকে হাতে রাখার জন্য তাপসীকে শুভ্রার নিয়ন্ত্রণে রাখতেই হবে। নীলাভ্র বার্থডে পার্টি রাজশাহীর একটি নামিদামি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়েছে। শুভ্রা নিজের হাই সোসাইটির অনেক মানুষকে দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানে এসেছে নীলাভ্র বিশাল ফ্রেন্ড সার্কেল। ঢাকা কলেজে পড়ার সময় এরা প্রত্যেকে নীলাভ্র বলতে ছিল অজ্ঞান। অবশ্য এই ফেম পেতে নীলাভ্র কম ঘাম ঝরাতে হয়নি। কয়েক হাজার টাকা খরচ হয়েছে ওর এমন চাটুকার বন্ধু পেতে। এই বন্ধু সার্কেলের সবাই নীলাভ্র প্রতিটি কথা অক্ষরে অক্ষরে শুনে। এদের মধ্যে আবার কয়েকজন মেয়েও আছে। তাপসী প্রথম দেখাই বুঝতে পেরেছে এই গ্রুপের প্রত্যেকে খুব অসঙ্গতিপূর্ণ জীবন যাপন লিড করে। প্রত্যেকের হাতেই উচ্চমাত্রার অ্যালকোহল। অথচ অনুষ্ঠান এখনো শুরু হয়নি। মামা, এই কাটপিসটা কে রে? নীলাভ্র তাপসীর দিকে একবার ঘুরে তাকাল। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে হাতে থাকা গ্লাসের পানীয়তে চুমুক দিয়ে বলল, বুইরার আগের বউয়ের মেয়ে। দেখতে তো সেই, পুরাই এমা ওয়াটসন। আছে ঠিকঠাক, কিন্তু মামা তুমি তো পচে গেলা। মানে? বুইরার তো মেয়ে আছে, সম্পত্তিতে তো ভাগ বইসা গেল। বললেই হলো, এগুলা সব আমার নানার। সব কিছুতে একা আমার অধিকার। বুইরা দিল। আপতত বুইরার মেয়ে আছে, এটা মাথায় রাইখো। এবার ওদের মাঝে উগ্র পোশাক পরহিতা একটা মেয়ে নড়েচড়ে বসল। বেবি পিঙ্ক কালারের চুলগুলাকে কানের পিছে গুজল। গলায় একটা ট্যাটু দৃশ্যমান হল। জামার গলা খুব বড়। মেয়েটার নাম রাবেয়া। তবে রাবেয়া নামটা তার কাছে খুব খ্যাত লাগে, তাই নিজের নামকে সে শর্টে রেব বলে। এই অল্প বয়সেও তার দুটো ডিভোর্স হয়ে গেছে। বর্তমানে একজন ৪৫ বছরের নামকরা উকিলের সাথে লিভ টুগেদারে আছে। ঢাকায় সেটেল। বাবা দেশের বাইরে নিজের দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে আছেন। মা নিজের তৃতীয় বিয়ের কিছুদিন আগে সমাপ্তি টেনেছেন। রেব একটু ঠেস মারা গলায় বলল, কি রে সাইম? ডোন্ট কল হিম বুইরা। লুক, হি ইজ কোয়াইট অ্যামেজিং। এই বয়সেও দেখতে কি জোস, পুরাই হলিউড হিরো। যাই বল নীলাভ্র, তোর মায়ের সাথে তোর নতুন বাপকে মানিয়েছে দারুণ। তবে নীলাভ্র এখন ওর বন্ধু মহলের কারো কথায় কর্ণপাত করছে না। ওর মাথায় এখন একটাই চিন্তা। সাইমের কথা ওর মস্তিষ্কে প্রবলভাবে আঘাত হেনেছে। 2 পয়সার মেয়ে তাপসী কোনো কারণ ছাড়াই সম্পত্তির ভাগ পেয়ে যাবে? অসম্ভব। কিছু তো করতেই হবে। হাত গুটিয়ে বসে থাকলে জল ঘোলা হতে সময় লাগবে না। দেখেছ তোমার মেয়েকে? কি পড়েছে ও এসব?
15,000 টাকার ড্রেস কিনে দিয়েছি সকালে। এসব ডাউন মার্কেট হ্যাবিট থাকলে তো চলা খুব মুশকিল। ফরিদ সাহেব বিরক্তমাখা চাহনিতে তাপসীর দিকে ফিরলেন। এই মেয়েটার কারণে আর কত কথা শুনতে হবে তাকে। তবে তাপসীকে দেখে ফরিদ সাহেবের ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এ কি অবস্থা তাপসীর? দাঁতে দাঁত চেপে শুভ্রাকে জিজ্ঞেস করলেন। শুভ্রা, এগুলা কি করেছ? মাথার চুলগুলা এমন রং করিয়েছ কেন? আমি তোমাকে মানা করেছিলাম না? ও ফরিদ, জাস্ট লুক অ্যাট হার। কি গ্ল্যামারাস লাগছে দেখ। ওর নতুন অবতারে ওকে হিরোইনের চেয়ে কম লাগছে না। কিন্তু এই শাড়িটা পরে নিজের স্টাইলের 24টা বাজিয়ে দিয়েছে। ফরিদ সাহেব এবার তাপসীর শাড়ির দিকে তাকালেন। এই শাড়িটা তনিমার। প্রথম চাকরিতে জয়েনের পর প্রথম বেতন পেয়ে এই শাড়িটা কিনে এনেছিলেন ফরিদ সাহেব। তনিমা কি খুশিটাই না হয়েছিল। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসল। এই শাড়িটা তনিমার। প্রথম বেতনের টাকায় কিনে দিয়েছিলাম সেই কবে। অথচ দেখ শাড়িটা এখনো নতুন লাগছে। আসলেই তনিমা যত্ন করে সবকিছু আগলে রাখতে পারত। স্বামী আগলিয়ে রাখতে পারেনি। ঢং এসব। শুভ্রা। কিডিং ফরিদ। যাও, তোমার গেস্ট এসেছে। ওয়েলকাম করো। তুমিও চলো। আসছি। তুমি যাও আগে। কথাটা বলে শুভ্রা তাপসীর দিকে ক্রূর চোখে তাকাল। পারলে এখনই ও তাপসীর থেকে এই শাড়িটা খুলে আগুনে পুড়িয়ে দিবে। তাপসী শুভ্রার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর পরিকল্পনা সফল হয়েছে। শুভ্রা তনিমা নামটা মুছতে চেয়েছে আর তাপসী এখন তনিমা নামের মানুষকে নিজের মধ্যে ধারণ করছে। খেলা কেবল শুরু। ও এদের কাউকে তনিমা বেগমকে ভুলতে দিবে না। প্রতিটা মুহূর্ত এরা নিজেদের পাপকে স্মরণ করবে। গত দিনের মতো আজও বর্ষণ দেরি করে বাড়ি ফিরেছে। তবে আজ বাড়ি ফিরেই ডাইনিংয়ে দিশা, রৌদ আর তনয়া বেগমকে দেখতে পেল। এত রাতে সবাই জেগে বসে আছে কেন? প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে লাগল। কি ব্যাপার? জেগে আছো কেন সবাই? তনিমা বেগম ছেলের মুখের দিকে চাইলেন। চেহারা খারাপ হয়ে গেছে। আজ মনে হয় সারাদিনে কিছু খায়নি। রৌদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু তনয়া বেগম রৌদকে থামিয়ে দিলেন। বর্ষণ, হাত মুখ ধুয়ে খেতে এসো। মা, আমি খাব। আমি কিছু বলেছি? যাও, কথা আছে। বর্ষণ একবার রৌদ ও দিশার দিকে তাকাল। ওরা দুজন গম্ভীর মুখে বসে আছে। বর্ষণ বুঝতে পারছে কোনো বড় কিছু ঘটেছে। ভাতের দ্বিতীয় লোকমা মুখে তোলার সময় বর্ষণ শুনতে পেল অথৈর বাবা এসেছিল ওকে নিয়ে যেতে। তিনি আপাতত তোমাদের বিয়ে পড়িয়ে রাখতে চাচ্ছেন। তুমি কি বলেছ? কি আর বলবো? বলেছি দেখি। আমরা কয়েক বছরের সময় চেয়েছিলাম। উনি সময় দিতে রাজিও হয়েছিলেন। এখন কি হলো? স্ট্রেঞ্জ। উনি বলেছেন মেয়ে পড়ে উঠিয়ে নিলেও হবে। শুধু বিয়েটা এখন করিয়ে রাখতে চাচ্ছেন। বর্ষণ কিছু বলছে না। ওর মাথা জ্যাম লেগে আছে। কি থেকে কি হয়ে গেল মাত্র কয়েকটা দিনে। মা, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। খাবার গরম করে আমি তুলে রাখব। দিশার কথায় তনয়া বেগম মাথা নাড়ান। তারপর ধীর পায়ে এগিয়ে যান নিজ ঘরের দিকে। বিয়েটা কেন করছো ভাইয়া? বর্ষণ রৌদের কথার জবাব দেয় না। ও এখন মাছের কাঁটা বাছতে ব্যস্ত। রাতের বেলা এই মাছ খাওয়া আসলেই বিরক্তিকর। নাছোড়বান্দা রৌদ আবার প্রশ্ন করে। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। শুনতে পাওনি? শুনতে পাবো না কেন? আজীবন কি কুমার হয়ে থাকব?
বিয়ে করতে হবে না? দিশা দুই ভাইয়ের কথোপকথন শুনে এবার নিজে মুখ খুলল। 3টে মানুষের জীবন নষ্ট হবে ভাইয়া। হবে না। কেন অবুঝ হচ্ছ? অবুঝের কি হল? রৌদের রাগ উঠছে বর্ষণের এমন কেয়ারলেস ব্যবহারে। এমনভাবে বর্ষণ কথা বলছে যেন ওর মাঝে কোনো অনুভূতি অবশিষ্ট নেই। স্বাভাবিকের থেকে আওয়াজ একটু উপরে তুলেই ও বর্ষণকে বলল, তুমি জানো অথই তাপসীকে খুব বিচ্ছিরিভাবে অপমান করেছে? নিজের প্রতিপত্তি জাহির করেছে। তাপসীকে বাধ্য করেছে ঢাকা ছেড়ে চলে যেতে। বর্ষণ অবাক চোখে রৌদকে দেখছে। কই এসব কথা তো তাপসী চিঠিতে লিখেনি। হাফ গ্লাস পানি খেয়ে ও আবার ভাত খাওয়ায় মনোযোগ দিল। আজ রৌদ আর দিশার মনে হচ্ছে ওর ভাইয়াটা কোনো চাবি দেওয়া পুতুল। এই যে কথা বলছে মেপে মেপে, মুখ থেকে হাসি উধাও, খাচ্ছে নিজের মতো। অথচ এর আগে প্রতিবার বর্ষণ নিজে খাওয়ার সময় রৌদ ও দিশার মুখে খাবার তুলে দিয়েছে। বর্ষণ বেসিনে হাত ধুয়ে নিজের ঘরের গেল। মানিব্যাগ থেকে তাপসীর চিঠিটা বের করে হাতে নিল। বিছানায় শুয়ে দুই হাত দিয়ে চিঠিটা বুকের উপর চেপে ধরল। তারপর সিলিংয়ের দিকে চেয়ে গভীর নিঃশ্বাস ফেলল। এত ভালো না হলেও পারতে তাপসী। তাপসী সবে চোখটা বন্ধ করেছে। বড্ড ঘুম পেয়েছে ওর। তবে শুভ্রার চিৎকারে ওর ঘুম ছুটে গেছে। বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে এসেছে। শুভ্রা নিজের স্লিভলেস নাইটি পরে সোফার উপর বসে আছে। দুই হাত দিয়ে মাথা ধরে রেখেছে। আর একটু পরপর চেঁচাচ্ছে, ওহ মাগো। মাথাটা ব্যথায় ফেটে গেল। তাপসীর কেন যেন মনে হচ্ছে এখানে সার্কাস হচ্ছে। ওর খারাপ লাগছে না শুভ্রার কষ্টে। তবে এটা তো অন্যায়। ওর মা তো শিখিয়েছে অপরের কষ্ট সবসময় অনুভব করতে হয়। নীলাভ্র এসে শুভ্রাকে মাথার ব্যথার ঔষধ খেতে দিয়েছে। শুভ্রা সেটা খেয়ে একটু শান্ত হয়েছে। তবে আহ বলে গোঙাচ্ছে। চোখটা একটু বন্ধ করে সোফায় হেলান দাও শুভ্রা। ঘরে যাবে? ঘুম আসছে? ভালো কথা মনে করিয়েছ। তোমার ঘুমের ঔষধটা একটু এনে দাও। ঘুম আসছে না ফরিদ। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাবে? কথা বলো না। প্লিজ এনে দাও। তুমি ঘরে যেয়ে বিছানায় শুয়ে থাকো, দেখবে ঘুম চলে আসছে। নীলাভ্র যাও তো ড্যাডের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে ঔষধের বক্সটা নিয়ে আসো। শুভ্রা কথা বলতে মানা করেছি। নীলাভ্র বক্স এনে ফরিদ সাহেবের হাতে দিল। ফরিদ সাহেব উফ উচ্চারণ করলেন। তার ভালো লাগছে না এসব। সারাদিন অনেক পেরেশানি গেছে মাথার উপর দিয়ে। শুভ্রা তুমি চোখ বন্ধ করে হেলান দিয়ে থাকো। আমি ঔষধ খাইয়ে দিচ্ছি। ও সো সুইট অফ ইউ। তাপসী স্পষ্ট দেখল ফরিদ সাহেব বক্স থেকে একটা লোসেকটিলের ট্যাবলেট ছিঁড়ে শুভ্রাকে খাইয়ে দিলেন। এটা তো ঘুমের ঔষধ না। নীলাভ্র কিছু বলতে যাচ্ছিল, তবে ফরিদ সাহেব ঠোঁটে আঙুল দিয়ে ওকে ইশারায় চুপ করতে বললেন। যাও শুভ্রা, এবার ঘরে যেয়ে ঘুম দাও। আমি আসছি। আর নীলাভ্র, তাপসী তোমরা নিজ নিজ ঘরে যাও। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাপসী। ও শুধু রুটি, পরোটা, ডিম ভাজি, ভাত রান্না করতে পারে। তবে ওর রুটি সব সময় গোল হয়। কখনো টেরাবাঁকা রুটি ও বানায়নি। তাপসী সব ভেবেই পরোটা, ডিম ভাজি করেছে। তাপসী সকাল সকাল শাড়ি পরেছ যে? বাবা খুব সুন্দর লাগছে না? মায়ের শাড়ি। তোমার মনে আছে গত বছর ঈদুল ফিতরে তুমি মাকে এটা কিনে দিয়েছিলে? হ্যাঁ। বাহ।
আজ কি তুমি রান্না করেছ? সব না, শুধু পরোটা আর ডিম ভেজেছি। বাকি সব বুয়া করেছেন। মা খুব মজা করে পরোটা বানাতো, তাই না? শুভ্রার মনে হচ্ছে তাপসী ইচ্ছা করে তনিমার কথা ফরিদকে মনে করিয়ে দিচ্ছে। শুভ্রার সামনে নিজেকে তনিমা হিসেবে প্রেজেন্ট করছে। পারলে এখনই ও তাপসীকে খুন করে ফেলত। তবে মুখে হালকা হাসির ভাব এনে মনে মনে নিজেকে বলল, ভুল মানুষের সাথে পাঙ্গা নিলে তাপসী পস্তাতে হবে। আপনাকে কি পরোটা দিব? না, এসব ওয়েলি খাবার আমি খাবো না। আর নীলাভ্রর সামনেও প্লিজ এসব দিও না। তাপসী নির্বিকারভাবে বলল, আচ্ছা। মমো, এখন কেমন লাগছে তোমার? বেটার ফিল করছো? হ্যাঁ। দেখলি বলেছিলাম না ঘুমের ঔষধ খেতে হবে? রাতে ভালো ঘুম হয়েছে। ভাগ্যিস জোর করে ঔষধটা খেয়েছিলাম। শুভ্রার কথা শুনে তাপসী ফিক করে হেসে দেয়। ফরিদ সাহেব, নীলাভ্র মিটমিটি হাসছে। হোয়াই আর ইউ লাফিং? এমনি। জুস খাবেন? না। নয়ন তোমারে পায় না দেখিতে। রয়েছে নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয় রয়েছে গোপনে, রয়েছে নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত। ধায় 10 দিশে পাগলেরও মতো। স্থির আখি তুমি। মরমে সতত জাগিত শয়নে স্বপনে। রয়েছে নয়নে নয়নে। রবীন্দ্রনাথ ঠাকুর। ভাইয়া। কে? ও রোদ দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। কোথাও যাচ্ছ? হ্যাঁ, রেস্টুরেন্টের দিকে যাব। কিছু বলবি? তোমার কি একটু সময় হবে? কেন বলতো? কিছু কথা বলতাম। বর্ষণ পারফিউমের বোতলটা ঝাঁকিয়ে বার কয়েক গায়ে স্প্রে করল। তারপর ক্যাপ লাগিয়ে বোতল যথাস্থানে রাখল। বল, শুনছি। কবিতা আবৃত্তি সুন্দর হয়েছে। ধন্যবাদ। কবিতাটা তাপসীর উদ্দেশ্যে আবৃত্তি করেছ, তাই না? বর্ষণ রৌদের প্রশ্নের উত্তর দিল না। কারণ উত্তর তো হ্যাঁ হবে। তাপসী সশরীরে উপস্থিত না থেকেও উপস্থিত আছে বর্ষণের অন্তরে। রৌদ বর্ষণের দিকে সরু চোখে চাইল। দম নিয়ে বলল, তাপসীর সাথে অন্যায় হচ্ছে না? কিসের অন্যায়? হেয়ালি করছ? আমার দেরি হয়ে যাচ্ছে। বাকি কথা রাতে হবে। পালিয়ে যাচ্ছ? বর্ষণ রৌদের ডান কাঁধের উপর এক হাত রেখে ওর চোখের দিকে চেয়ে বলল, তাপসীকে বেছে নিলে অথৈর সাথে অন্যায় করা হবে। তুমি তাপসীকে ভালোবেসে অথৈকে বিয়ে করলে তখন অথৈর সাথে অন্যায় করা হবে না? বর্ষণ রৌদের কথার কোনো প্রতিউত্তর করে না। এই প্রশ্নের উত্তর বর্ষণের কাছে নেই। একটু আগেই তাপসী এশা নামের ওর এক বান্ধবীর বাসায় এসেছে। মধ্যবিত্ত পরিবার এশাদের। কত সুন্দর বাবা মা, ভাইয়ের সাথে থাকে। তাপসীও এমন পরিবার কল্পনা করত সব সময়। অতীতে তো এমন পরিবার ওরও ছিল। এখন সে সবই কল্পনা। নে চানাচুর খা। একবার বলে আসবি না? ঘরে কিছুই নেই। আমি কবেই বা বলে এসেছি? তুই এমন অপরিচিতের মতো ব্যবহার করছিস কেন? তাপসী, তোদের আগের অবস্থা আর এখনকার অবস্থা এক না। তো আমি তো সেই আগের তাপসী আছি। তাপসীর নাকে টেনে কথা বলার ধরনে এশা হেসে দেয়। ওই রকম একটা মহিলার সাথে তুই আছিস কিভাবে? থাকতে তো হবেই। করার কিছু নেই। তুই আমার বাসায় চলে আয়। পাগল হয়েছিস? এশা নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে দেখছে। অনেক শুকিয়ে গেছে। চুলগুলো রং করা। তবে চোখের নিচে কালি। তাপসীর মা যখন মারা যায় তখন এশারা চট্টগ্রামে নিজ দাদাবাড়িতে
ফোনে জানতে পারে তনিমা বেগমের মৃত্যুর কথা, কিন্তু ফিরতে পারছিল না। অনেক দিন পর যাওয়ায় আত্মীয়স্বজন সব চেপে ধরেছিল। যেদিন ফিরে জানতে পারে তাপসী ঢাকায়। এরপর ফোনে অবশ্য 2-3 বার কথা হয়েছে ওদের। বর্ষণ ভাই ফোন দেয়নি, ফোন নাম্বার দিয়ে আসেনি। আচ্ছা, দায়িত্ব কি সবচেয়ে বড় হয়ে গেল? একই প্রশ্ন তো আমিও করেছি। একবারও যোগাযোগ করবি না? না। তবে তার যোগাযোগের অপেক্ষায় থাকব। এত ভালোবাসিস? তাপসী মৃদু হাসল। গালে টোল পড়ছে। চমৎকার লাগছে ওকে দেখতে। তুই খুব সুন্দর তাপসী। ভাইয়া কিন্তু তোকে এখনো আগের মতো পছন্দ করে। এশার কথায় তাপসী অপ্রস্তুত বোধ করে। হালকা হেসে বলে, এই এশা চুপ করত। কি সব কথা? আমি উঠি আজ, পরে দেখা হবে। এখনই চলে যাবি? হ্যাঁ রে। আসি। কোথায় গেছিলে তুমি? বান্ধবীর বাসায়। ঘড়িতে বাজে কয়টা দেখেছ? জি দেখেছি। আমার চোখ আছে। 6টা বাজে। শুভ্রা তাপসীর এই চ্যাটাং চ্যাটাং কথায় ক্ষেপে যাচ্ছে। ক্ষিপ্র গতিতে রাগ অন্তর থেকে বের হতে চাচ্ছে। তবে এখন রাগার সময় নয়। এই এক রতি মেয়েকে শুভ্রা নিজের দাবার গুটির মতো ব্যবহার করতে চায়। যাও, ঘরে যাও। তারপর ভেঙিয়ে আসতে বলল। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 20 মিনিট। তাপসী ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের বইটা টেবিলের উপর রাখল। এই বেটি যা এই ঘর থেকে। আমি এখানে ঘুমাব। নীলাভ্র আজ নেশা করেছে। একটু নেশা নয়, প্রায় 8 বোতল সাবার করেছে। বন্ধুদের দেওয়া বিষ আজ রূপ দেখাবে। ফ্ল্যাটে ফিরেই ও তাপসীর উপর চড়াও হয়েছে। ফরিদ সাহেব ও শুভ্রা এখনো বাড়ি ফিরেনি। আজ কোথায় একটা গেট টুগেদারের আয়োজন করেছে শুভ্রার ফ্রেন্ডরা। শুভ্রা সেখানে জোর করে ফরিদ সাহেবকেও নিয়ে গেছে। আপনি নেশা করেছেন? ওই বেটি নেশা কি? আমি ড্রিঙ্কস করছি। যা ভাগ। না, যাব না। এটা আমার ঘর। বের হন বলছি। খুব তেজ না তোর? আজ তোর তেজ আমি ছুটিয়ে দিব। আহ! ধাক্কাটা খুব জোরেই লেগেছে। তবে তাপসী আজ পিছন ফিরে মাটিতে কুড়ানো নীলাভ্রকে সাহায্য করতে এগোয়নি। কোনো রকমে যান বাঁচিয়ে পাশের ঘরে ঢুকে যায়। গেট লাগিয়ে মা বলে মাটিতে বসে পড়ে। হাত অনেকখানি কেটে গেছে। রক্ত পড়ছে। চোখ তুলে চারপাশে তাকায়। বিছানার পিছের দেয়ালে বড় করে নীলাভ্র ছবি টাঙানো। এটা নীলাভ্র ঘর। কেউ আছো? দরজা খুলো প্লিজ। বাবা, শুভ্রা আন্টি শুনিতে পাচ্ছেন কেউ? দরজা খুলেন। রাতের বেলা তাপসী নীলাভ্র ঘরেই দরজা আটকে ছিল। তবে সকালবেলা যখন দরজা খুলে বের হতে যায় তখন দেখে পিছন দিক দিয়ে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। খট শব্দে তাপসী 2 পা পেছোয়। কেউ দরজা খুলছে। বাবা, জানো কি হয়েছে? এই ছেলেটা। ঘরময় নিস্তব্ধতা। তাপসী ফ্লোরে পড়ে আছে। মাথা ঘুরাচ্ছে ওর। চড়টা খুব জোরেই লেগেছে। বাম পাশের কান দিয়ে চিই শব্দ শোনা যাচ্ছে। বলেছিলাম না ড্যাড? দেখেছ মম? আমি তো জানপ্রাণ দিয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মেয়েটা এতই ডেসপারেট ছিল যে কি বলবো। ধাক্কা দিয়ে ওকে ফ্লোরে ফেলে গেট আটকিয়ে দিয়েছি। হাতের দিকে তাকাও। আমার দেওয়া ধাক্কার কারণে হাত ছিলে গেছে। তাপসী নিজের হাতের দিকে তাকালো। তারপর সাফাই গাওয়া নীলাভ্র দিকে তাকালো। ছেলেটা কত সুন্দর অনর্গল মোথা বলে চলেছে।
ছি, তাপসী। সম্পর্কে তোমার ভাই হয় ও। ফরিদ সাহেবের কথায় স্পষ্ট ভেসে উঠছে ঘৃণা। তাপসীর জন্য, নিজের মেয়ের জন্য ঘৃণা। 17 বছর 8 মাস ধরে বড় করে তোলা মেয়েটাকে ফরিদ সাহেব চিনতে পারলেন না। তাপসীর আফসোস হচ্ছে, তবে নিজের জন্য না, ফরিদ সাহেবের জন্য। এই মেয়ে এখানে থাকলে আমি আর আমার ছেলে থাকব না, কিন্তু ফরিদ, এই আমি বলে দিলাম। তাপসী অনুনয়ের চোখে বাবার দিকে তাকাল। তবে ফরিদ সাহেব মুখ ঘুরিয়ে নিলেন। যাও তাপসী, ব্যাগ গুছিয়ে এসো, তোমাকে হোস্টেলে রেখে আসব। কাশেম, তুমি ঠিকমতো খোঁজ খবর নিয়েছ তো? এটাই ভালো হোস্টেল? জি স্যার, সব ধরনের সুযোগ সুবিধা আছে। 24 আওয়ার বিদ্যুৎ, লিফট, ওয়াইফাই সব আছে। দেখো, তাহলে শীট রেডি করতে বলো একটা। আজ বিকালের মধ্যে যেন কাজ হয়। রাত থেকে তাপসী থাকবে। জি স্যার। বাবা, ব্যাগ গোছানো শেষ? তাপসী ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ এখনো শেষ হয়নি। তাহলে এখানে কি করো? যাও, গুছাতে যাও। কিছু কথা ছিল বলার। বলো। তুমি একটু বসবে? ফরিদ সাহেব বিছানা বসে বললেন। এই নাও, বসলাম। এবার বলো। তাপসী ফরিদ সাহেবের পায়ের কাছে ফ্লোরে বসল। উনার হাঁটুতে মাথা রেখে বলল, বাবা, তোমার মনে আছে মা আর তুমি কত কষ্ট করে রাজশাহী এসেছিলে? এক রুমের একটা টিনের ঘরে কতই না কষ্ট হতো। ফরিদ সাহেবের মনে পড়ছে অতীতে ফেলে আসা সেই দিনগুলো। রাজশাহীতে তনিমাকে নিয়ে কত কষ্ট করে সে ননুন আনতে পান্তা ফুরানো অবস্থা। কাজী অফিসে বিয়ে করে একটা ভাঙাচোরা টিনের ঘর ভাড়ায় নিয়েছিলেন। এক বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি নিয়ে কোনো রকমে চলছিল দিনগুলো। ভাড়া দিতে গেলে দেখা যেত খাবার নাই। বাধ্য হয়ে তনিমা বেগমও শ্রমিক হিসেবে যোগদান করে। দুইজনের টাকায় ভালোই চলছিল দিন। তবে তনিমা বেগমের জোড়াজুড়িতে বাধ্য হয়েই ফরিদ সাহেব ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন। ভালো ছাত্র হওয়ায় এত টানাটুনির মাঝে সেকেন্ড ক্লাস মিস হয়নি তার। তারপর রাজশাহী কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। এই যে এত কষ্ট করেও ওরা সুখী ছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সংসারের বোঝা তনিমা বেগম বলতে গেলে নিজ কাঁধে নিয়ে নিয়েছিলেন। স্বামীকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। সকাল থেকে বিকাল অবধি ফ্যাক্টরিতে একটানা দাঁড়িয়ে কাজ করে রাতে বাসায় সেলাইয়ের কাজ করতেন। কখনো মনে হয়নি নিজেরা দুঃখে আছেন। পরপর 3 বার তনিমা বেগমের গর্ভপাত হওয়ার 2 বছর পর তাপসীর জন্ম। বড় আদরে মানুষ তাপসী। পুতুল বানিয়ে রাখতেন মেয়েকে ফরিদ সাহেব। হুমায়ুন আহমেদ হয়তো ঠিকই বলেছেন, বাবা মা প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বাবা মা হাসে। খেলনা যখন কাঁদে, বাবা মা মুখ অন্ধকার হয়ে যায়। সত্যি তো পুতুলের মতো মানুষ হয়েছে তাপসী। নিজেরা অভাবে থাকলেও মেয়েকে কখনো অভাবে রাখেননি। জানো বাবা, ছোটবেলায় তুমি যখন ঘাড়ে করে আমাকে স্কুলে নিয়ে যেতে, আমার বান্ধবীরা খুব হিংসা করত। ওরা ওদের বাবার কাছে আবদার করত এমন ঘাড়ে চড়ার। আমাদের অত টাকা ছিল না। বান্ধবীদের মতো রিকশায় করে স্কুল যাওয়ার মতো বিলাসিতা করতে পারতাম না বলে রোজ 1 মাইল পথ আমাকে ঘাড়ে চাপিয়ে নিয়ে যেতে। আমার সুপার হিরো তুমি, জানো তো। আমি কখনো টিফিনে কিছু খেতাম না। তোমার দেওয়া 2 টাকা জমিয়ে রাখতাম। মাস শেষে যখন ওই টাকা দিয়ে বাসায় তুমি, আমি, মা মিলে পিকনিক করতাম, কি যে ভালো লাগত। তোমার মনে আছে একবার পিএসসি পরীক্ষার আগের দিন আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো।
মা কাঁদছিল আমি পরীক্ষা দিতে পারবো না বলে। তুমি মাকে ধমক দিয়ে বলেছিলে পরীক্ষা আগে নাকি আমার মেয়ে আগে। আমি কিন্তু পরের দিন ঠিকই পরীক্ষা দিতে যেতে পেরেছিলাম। তোমার জন্য সম্ভব হয়েছিল। তুমি সারা রাত আমার সেবা করেছিলে। মা তো কাঁদতে কাঁদতে শেষ। অথচ তুমি ঘড়ি ধরে 6 ঘন্টা অন্তর অন্তর আমাকে ঔষধ খাইয়েছিলে। তারপর আমি যেদিন বৃত্তি পেলাম, মনে আছে স্কুলের সব স্যার ম্যাডামদের মুখে তুলে মিষ্টি খাইয়ে এসেছিলে। আমার মেয়ে বলে সারা স্কুল মাতিয়ে রেখেছিলে। গর্বের সাথে নিজের প্রতিপালন নিয়ে বড়াই করেছিলে। এমনকি 8 জেএসসি পরীক্ষার পরও তুমি একই ঘটনা ঘটিয়েছিলে। তাপসী হালকা হেসে চোখের পানিগুলো দুহাত দিয়ে মুছল। তারপর আবার নিজের বাবার হাঁটুর উপর মাথা রাখল। জানো, আমি ভেবেছিলাম এসএসসি পরীক্ষার বৃত্তি রেজাল্টের পরও তুমি একই কাজ করবে। যেদিন রেজাল্ট দেয় আমি কলেজ আঙিনায় পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়ে তোমার ফোনে ট্রাই করছিলাম, কিন্তু তোমাকে বারবার ব্যস্ত পাচ্ছিলাম। পরে জানতে পারি তুমি কাজের জন্য রাজশাহীর বাইরে গেছ। আগে যতবার কোথাও যেতা আমাকে বলে যেতা, কি আনবো করে আমার মাথা ব্যথা করে দিতা। সেবার তাই একটু বেশি অবাক হয়েছিলাম না বলে চলে গেছিলা বলে। আচ্ছা বাবা, যখন গর্ব করতে আমাকে নিয়ে তখনও আমি তোমার মেয়ে ছিলাম। এখন কি তোমার মেয়ে আমি নই? নিজের প্রতিপালনের উপর অবিশ্বাস করলে। আমি তো তোমার মেয়ে বাবা। তোমার রক্ত আমার গায়ে। একটি বারের জন্য মনে হচ্ছে না তুমি ভুল বুঝতে পারো? তাপসী উঠে দাঁড়াল। আসি বাবা। হোস্টেলে সিট পেয়ে গেছি। তোমাকে ছেড়ে আসতে হবে না। শুধু একটু দোয়া করো আমার জন্য। সেটা তো করতে পারবে? তাপসী হোস্টেলে সিট পায়নি। সীমা নামক এক বান্ধবীর কাছে উঠেছে। এমনিতেই ছোট একটা সিঙ্গেল রুম, ছোট বিছানা। তাপসী এখানে কিভাবে থাকবে তা নিয়ে সীমা খুব চিন্তিত। তুই চিন্তা করছিস কেন? হয়ে যাবে। তুই তো কখনো এভাবে থাকিসনি। তাতে কি হয়েছে? তুই শুধু একটা রুমের ব্যবস্থা করতে পারিস কি না দেখ। যদি রুমমেটও থাকে তাও সমস্যা নেই। আচ্ছা, আমি দেখছি। কিছু খেয়ে এসেছিস? না, পরে খাবো। এখন খেতে ইচ্ছা করছে না। তুই একটু দেখ প্লিজ। চলবে।